আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী ৬ মে পুনর্নির্ধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে ৪ সদস্যের বেঞ্চ ছিল, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে ৭ জন। এই জন্য পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী ৬ তারিখে ১ নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। আমরা সরাসরি কথা বলছি জাভেদের সাথে। জাভেদ, ট্রাইব্যুনালে কি আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে? আর এর আগে তো জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি হয়েছে, তো সব মিলে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানাবেন। এখন কি চলে? জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আজকে যে আপিলের শুনানি ছিল, আপিলের জন্য আজকে এটা ২৮ নম্বর কার্যতালিকায় ছিল। যখন এটা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের যে আজকে আপিলের ১ নম্বর বেঞ্চ সেখানে শুনানির জন্য ওঠে, তখন প্রধান বিচারপতি যেটা কথোপকথন হয় সেটা হচ্ছে যে এই মামলাটি যখন রায় হয়েছিল তখন ৫ সদস্যের আপিল বেঞ্চ ছিল। যেহেতু এটা রিভিউ থেকে আবার পুনরায় আপিলের শুনানির জন্য গিয়েছে, সেই জন্য সেই পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনানি হওয়া উচিত তারা মনে করেছেন। সেই জন্য আগামী ৬ই মে এটা শুনানির জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আজকের যে বেঞ্চটা ছিল। তবে ৫ই মেতে যে শুনানিটা হবে সেখানে ৭ সদস্যের যে বর্তমানে আপিল বেঞ্চ আছে সেই ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চই বসবে এবং আগামীকাল থেকে প্রধান বিচারপতি ৩০ তারিখ পর্যন্ত, এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটিতে থাকবেন। সেই জন্য এই সময়টা আরও পিছানো হয়েছে। তো ৬ তারিখ ঠিক ১ নম্বর আইটেম হিসেবে থাকবে এটিএম আজহারুল ইসলামের মামলাটি এবং শুনানি হবে। আজকে এটিএম আজহারুল ইসলামের যে আইনজীবী ছিলেন শিশির মনির, তিনি যেটি বলেছেন যে এই মামলায় তারা শুধু এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি যে হবে তা না, পূর্বে ট্রাইব্যুনালে যতগুলি মামলা হয়েছে যাদের ফাঁসি কার্যকর হয়েছে সেই মামলাগুলি যে আন্তর্জাতিক আইন মেনে হয়নি, আন্তর্জাতিক যে নীতি নির্ধারণ যে প্রক্রিয়া সেটা মেনে হয়নি, সেটারও তারা তুলে ধরবেন এবং সেটাও কিন্তু যখন আদেশ হবে, রায় হবে আপিল বিভাগ থেকে, সেটা কিন্তু একটা বড় রেফারেন্স হবে। সেই জন্য প্রধান বিচারপতি বলছেন এত বড় বিষয়ের শুনানি আসলে পূর্ণাঙ্গ বেঞ্চে হওয়া উচিত। তার জন্য আজকে এই সময়টা নির্ধারণ করেছেন, তখনই বোঝা যাবে। তো আজকে কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা একটু হতাশার কথা বলেছেন যে ৫ই আগস্টের পরে অনেক রাজনৈতিক নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল তারা কিন্তু ছাড়া পেয়েছেন, কিন্তু এটিএম আজহারুল ইসলাম ৮ মাস হয়ে গেল তারপরও ছাড়া পাননি। তবে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চান। আর আজকে আরেকটা বিষয় হয়েছে হাইকোর্টের একটি বেঞ্চে, যে আপনারা জানেন যে সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার আজকের একটা শুনানি ছিল। সেই শুনানিতে রাষ্ট্রপক্ষ যে জিনিসটি জানিয়েছেন যে ডিবিতে এই মামলার যে নথিপত্র ছিল সেগুলি নাকি পড়ে গিয়েছে, এইটার তথ্যটা তারা হাইকোর্টকে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে শিশির মনির এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন। এটার পরবর্তী দিন আবার শুনানি হবে। এখন এই নথিপত্রগুলি কি হবে সেগুলি একটা ব্যবস্থা হয়তো হবে অল্টারনেট, তারপরে আবার শুনানি হবে। মিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন হাসান জাভেদ। আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ৪ দিনের এই সফরে গিয়েছেন। কাতারের রাজ পরিবার এই সম্মেলনের আয়োজন করেছে। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমানে দোহার উদ্দেশ্যে যাত্রা করেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুসের।
সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির প্রথম দফায় তৃতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। সকাল 11:15টায় বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকের শুরুতে সালাউদ্দিন আহমেদ জানান, আজ বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুদক নিয়ে আলোচনা হবে কমিশনের সাথে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 15টি তাদের প্রাথমিক আলোচনা হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন প্রদান করেছে, তার উপর আমরা মতামত দিচ্ছি, সেটা আলোচনা করব। তা আমরা আশা করি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। সংসদ ভবনের এলটি হলের সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি কথা বলছি ইফতেখারের সাথে। ইফতেখার, বৈঠক তো শুরু হয়েছে, তো আলোচনা এখন কোন পর্যায়ে আছে, আপনি জানতে পেরেছেন কিছু? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবন এলাকায় এবং আমি আপনাকে জানাতে চাই, বেলা 11:15টার দিকে মূলত এই আলোচনা শুরু হয় এবং এই আলোচনা চলবে দুপুর পর্যন্ত বা দুপুরের পর পর্যন্ত। আলোচনায় 4 সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে বিএনপির, এবং আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইন ও বিচার বিভাগের সংস্কার সহ জনপ্রশাসন বিষয়ে মূলত আলোচনা চলবে। এই আলোচনা, বিএনপির সাথে যে আলোচনাটি চলছে, সেটি মূলত 17 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দিন এই আলোচনা অনুষ্ঠিত হয়। তারপর দ্বিতীয় ধাপে 20 এপ্রিল এবং আজ 22 এপ্রিল তৃতীয় দিনের আলোচনা চলছে। এবং নির্বাচন কমিশন, ওই জাতীয় ঐকমত্য কমিশনের যে সভাপতি, আজকের আলোচনার যে সভাপতি আলী রিয়াজ, তিনি জানিয়েছেন আজকের মধ্যে হয়তো বিএনপির সাথে যে আলোচনা, সেই আলোচনার সমাপ্তি টানা যাবে। এবং বিএনপির পক্ষ থেকে মূলত বলা হয়েছে যে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে মূলত সময় নিয়ে বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে মূলত আলোচনা করা হচ্ছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করার পর অন্তর্বর্তী সরকার হিসেবে 2 ধাপে 11টি সংস্কার কমিশন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সংস্কারের জন্য মূলত গঠন করা হয়েছিল। এবং এই 11টি সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবনা এবং সর্বশেষ যে সংস্কার, সেই সংস্কারগুলো সমন্বয় করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন মূলত 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে। এবং ঐকমত্য কমিশনকে সামনে রেখেই মূলত যে সংস্কারের যে আলাপ আলোচনাগুলো, যে রাজনৈতিক দল রয়েছে 39টি, সেই 39টি দলের সাথে আলোচনা চলছে এবং 15টি দলের সাথে প্রাথমিকভাবে আলোচনা শেষ হয়েছে। এবং আগামী মে মাসের মাঝামাঝি থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ তথ্য। জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশন এবং বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের কিছু খবর। চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে ক্রমেই অস্থির হয়ে উঠেছে অত্যাবশ্যকীয় এই পণ্যের বাজার। ব্যবসায়ীরা দুষছেন,
কর্পোরেট প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য এবং অবৈধ মজুতদারদের কারসাজিকে। এই জন্য সরকারের মনিটরিং জোরদার এবং সিন্ডিকেট ভাঙার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। এবছরের শুরু থেকেই লাগামহীন দেশের চালের বাজার। গেল 3 মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে চালের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। আর মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা ও চিকন চাল 10 থেকে 15 টাকা। এছাড়া 25 কেজির বস্তায় গড়ে 200 টাকা এবং 50 কেজির বস্তায় দাম বেড়েছে 400 টাকা। ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা রোধ করে বাজার স্থিতিশীল করতে গত বছর বেসরকারি খাতে 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। তবে আমদানি শুল্ক প্রত্যাহার ও 4 দফায় সময় বাড়ানোর পরও অনুমতির মাত্র 32% চাল আমদানি করেছেন ব্যবসায়ীরা। হাওর অঞ্চলে বোরোর নতুন ধান কাটা শুরু হওয়ায় 15 এপ্রিলের পর আমদানির সুযোগ বৃদ্ধি করা হয়নি। আর এই সুযোগে বাজারে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। ইন্ডিয়া যখন শুনছে বন্ধ করে দিয়েছে তখন তো দাম বাড়াইতেছে, সব চালের দামে বাড়তে। ব্যবসায়ীরা অবশ্য চালের দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণকে। চাল ব্যবসাটা চাল ব্যবসায়ীর কাছে নাই, এখন শিল্পপতির কাছে গেছে। ওনারা দাম শুধু কিনে স্টক করতেছে, মার্কেটে চাল ছাড়তেছে না। এখনো পুরান চাল তাদের কাছে স্টক আছে। এই যে এখন পোকালা চাল আইতেছে, মানে এগুলা পুরান চাল স্টক, এখন আবার নতুনগুলো কিনে স্টক করতেছে, নতুন চাল আরো আগে আসার কথা। চালের দাম বৃদ্ধিতে বিপাকে রয়েছেন ক্রেতারা। আমি তো আসছি বস্তা ধরে নিব, কিন্তু সেটা এত পরিমাণ এক্সেস হয়ে যাচ্ছে আমার বাজেটের তুলনায় যে আমাকে বলতে হচ্ছে খুচরা দেন, আমি খেয়ে দেখি, তারপরেও চালে পোকা আছে। গতবারে যে চাল 18-1900 টাকা বস্তা, 25 কেজি বস্তা 18-1900 টাকা দিয়ে কিনছে, সেটা এখন 25-26 টাকা। বিশ্লেষকরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপ দরকার। এই চালের যে বাজার যাতে স্থিতিশীল থাকে, কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, আমি বাণিজ্য মন্ত্রণালয় প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি আছে এদের সাথে, এই যে বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে ইমিডিয়েটলি বসা দরকার। সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে তাদের নিয়মিত বাজার তদারকি করা উচিত। গত কয়েক মাস ধরেই চালের বাজারে ঊর্ধ্বগতি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 11.5%, মাঝারিতে 8.25% এবং মোটা চালের দাম বেড়েছে প্রায় 3%। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি পর্যায়ে মজুতের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে, পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, কি নিয়ে এই দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে, আপনি কি জানতে পেরেছেন? বেলা 11টার দিকে সিটি কলেজ ও ঢাকা কলেজের এই সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ কেন হয়েছে সেটা এখনো জানতে পারা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে হঠাৎ করেই ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে এই সায়েন্স ল্যাব এলাকায় তাদের সংঘর্ষের ঘটেছে। হয়তো যেরই এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করেছে তারা। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এসে এই এলাকাতে এই সিটি কলেজের সামনে তারা ইট পার্কেল ছুঁড়েছে। আপনাকে একটু দেখাতে চাই যে এখানে প্রচুর ইট পার্কেল নিচে ছোড়া আছে এবং তখন কিন্তু সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা সবাই ভিতরের দিকে ছিলেন এবং কিছুক্ষণ আগে এখন সিটি কলেজের শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছেন। তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা রেডি হয়েছেন ইট পার্কেল নিয়ে, তারা ঢাকা কলেজের দিকে অগ্রসর হচ্ছেন। এবং যেটি বলছি যে এখানে কিন্তু একটু থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এই এলাকাতে ট্রাফিক জ্যাম লেগেছিল। কিছুক্ষণ আগে এখানে পুলিশ এসেছে, পুলিশ এসে কিছুটা নিয়ন্ত্রণ করেছে এবং কিছুটা পরিস্থিতি কিছুটা ঠান্ডা ছিল গত 15 থেকে 20 মিনিট। কিন্তু এখন সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ভিতরেই ছিল, তারা এখন বের হয়েছেন।
তারা এখন এদিকে বের হয়েছেন এবং তারাও হয়তো ওই দিকে অগ্রসর হচ্ছেন এবং এখন পর্যন্ত সঠিক কোনো কারণ জানা যায়নি যে আসলে কেন বা কিভাবে বা কারা সংঘর্ষে শুরু করেছে এমন কিছু জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে পূর্ব শত্রুতার জেরে আসলে এমনটি হতে পারে। এখন এই এলাকাতে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আপনাকে আরেকটি বিষয় বলতে চাই, এখানে সাধারণ মানুষ যারা তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন, কারণ কিছুদিন পরপরই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। মিতা, জানছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের খবর। কেঁচোসারের পর বায়োগ্যাস প্ল্যান্টে সফল হয়েছেন ফরিদপুরের তানিয়া পারভিন। ফরিদপুর শহরতলির কোমরপুরে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন তিনি। এখন তার প্রতিষ্ঠান থেকে প্রতিদিন উৎপাদন হয় 100 ঘনফুট গ্যাস। 60টি পরিবারকে এই গ্যাস সরবরাহ করা শুরু হয়েছে। জেলা পানি সম্পদ অফিস জানিয়েছে তাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে তানিয়া পারভিনকে। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। ফরিদপুরের তানিয়া পারভিন এক স্বপ্নবাজ নারী উদ্যোক্তা। প্রথমে তিনি ইউটিউব দেখে দেশের নামকরা কেঁচো কম্পোস্ট জৈব সার উৎপাদনকারী নারী উদ্যোক্তায় পরিণত হন। এবার তিনি সরকারের সাথে যুক্ত হয়ে শুরু করেছেন বায়োগ্যাস প্লান্ট। এখন তার প্রতিষ্ঠান থেকে প্রতিদিন উৎপাদন হয় 100 ঘনফুট গ্যাস। সিলিন্ডার গ্যাসের তুলনায় কম দামে বায়োগ্যাস পেয়ে খুশি স্থানীয়রা। পাশাপাশি তানিয়ার প্রতিষ্ঠানে কাজ করে অনেক বেকার নারী পুরুষের সংসারে ফিরেছে সচ্ছলতা। আমার একটা গ্যাস আনতে 1500-1600 টাকা লাগে যায়, এখন 2টা গ্যাস লাগে আমার মাসে। এখন 1100 টাকায় আমি 24 ঘন্টা গ্যাসটা পাইতেছি, আমার অনেক সাশ্রয় হইতেছে। একটা গ্যাস সিলিন্ডার আনলে বাস্ট হওয়ার ভয় থাকে, দুর্ঘটনা ঘটার ভয় থাকে, এটাতে সেই ভয়টা নাই। এরই মাঝে এলাকার 60টি পরিবারে বায়োগ্যাস সরবরাহ দিয়েছেন তানিয়া পারভিন। এই কর্মপরিকল্পনা আরও প্রসারিত করতে কাজ করছেন এই নারী উদ্যোক্তা। বাংলাদেশে পরাপর 3 বছর বর্ষসেরা নারী অ্যাওয়ার্ড পাওয়ার কারণে সরকারিভাবে আমি একটা বায়োগ্যাস প্ল্যান্টের প্রজেক্ট পাই। 7 মাস যাবৎ আমি এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি। ব্যবহার নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় বায়োগ্যাস উৎপাদনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। তার যত খরচ তার 40% আমরা এলইডির মাধ্যমে দিয়েছি এবং 60% সে বহন করছে। যারা গ্যাস নিয়েছে প্রত্যেকেই সন্তুষ্ট, অর্থাৎ সাশ্রয়ী। নারী উদ্যোক্তা তানিয়া পারভিনের এই বায়োগ্যাস প্রকল্প আরও প্রসার হলে গ্রামীণ জনপদে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই গ্যাস ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। এই মুহূর্তে সিলেটে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিপন, বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা তো হয়নি, এখন যেহেতু বৃষ্টি নেই, আজকে কয় ওভার খেলা হতে পারে? আমিতা, যেটি বলছিলেন যে প্রথম সেশনের খেলা হয়নি বৃষ্টির কারণে, রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি প্রায় 11:30 পর্যন্ত সেই বৃষ্টি পড়েছে। এরপর থেকে কিন্তু গ্রাউন্ডসম্যানরা যথেষ্ট কাজ করছেন। মূল উইকেট থেকে কাভার তুলে নেওয়া হয়েছে, প্লেয়াররা মাঠে নেমেছেন, তারা ওয়ার্ম আপ করছেন এবং ঠিক দুপুর 1টায় খেলা শুরু হওয়ার কথা এবং দ্বিতীয় সেশনের খেলাটি চলবে 3টা 20 পর্যন্ত। 3টা 20-এর পরে 20 মিনিটের চা বিরতি, এরপর 3টা 40-এ খেলা শুরু হবে এবং যেহেতু প্রতিদিনের খেলা বিকেল 5টা পর্যন্ত হয়, সেইটি বাড়িয়ে আজকের খেলা 6টা পর্যন্ত হবে বলে ম্যাচ অফিসিয়ালরা আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টিতে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে, উইকেটের আর্দ্রতা কিছুটা বেড়ে গিয়েছে। প্রথম 10 থেকে 15 ওভার বাংলাদেশকে কিন্তু একটু দেখে শুনে খেলতে হবে, যেহেতু বাংলাদেশ এখনও পজিশনের পিছিয়ে আছে, হাতে আছে 9টি উইকেট। এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। যদি 200-র বেশি টার্গেট জিম্বাবুয়েকে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশ 50-50 একটা চান্স পেতে পারে, যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক শক্তিশালী। তবে এখন যে পরিমাণ রোদ উঠেছে, এই রোদ যদি অব্যাহত থাকে সেটি ভালো, কিন্তু আমরা যতটুকু দেখেছি বিকেল 4টা পর্যন্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তো পরবর্তীতে আসলে বলা মুশকিল, কিন্তু ঠিক এখনকার পরিবেশ যেটি বলছে যে ঠিক একটার সময় আম্পায়ারদের নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরু হওয়ার কথা। তো মিতা, এই ছিল সিলেট স্টেডিয়াম থেকে সর্বশেষ অবস্থা। সিলেট থেকে জানছিলাম বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।